হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব, তোমাদের সাথে এখন এই ভিডিওতে কথা বলবো কালকি 2898 এডি মুভিটা নিয়ে। তো সিনেমাটা কেমন হলো, গতকাল লেট নাইট আমি সিনেমাটা দেখেছি এবং আমার আমি যত সিনেমা দেখেছি আমার আমি লেট নাইট শোতে কোনো সিনেমা দেখলাম, কারণ কালকে আমার অফিস ছিল। তো অফিসের পরে গিয়ে এই সিনেমাটা দেখেছি, প্রায় রাত্রি 8:30 শোতে প্রবাবলি এই সিনেমাটা আমি দেখেছি। তো সিনেমাটা কেমন হলো সেই নিয়ে আজকে তোমাদের সঙ্গে কথা বলবো। এটা কোনো রিভিউ নয়, অ্যাজ এ অডিয়েন্স আমার কেমন লাগলো সেটাই নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবার দেখো, আমি ফার্স্টেই বলে দিই আমি কয়েকটা স্পয়লার এই ভিডিওতে দেবো, কারণ সিনেমাটা রিলিজ হয়েছে প্রায় 6 দিন হতে চললো আজকে নিয়ে। তো প্রায় প্রচুর লোক সিনেমাটা দেখেছে। এছাড়াও সিনেমার অনেক কিছু অংশ মানে আপনারা নিজেরাও অনেক রিভিউ দেখেছেন, অনেক কিছু জানতে পেরেছেন। তো আশা করি এখন স্পয়লার দিলে কোনো অসুবিধা হবে না। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো স্পয়লার নাম্বার 1 যেটা হচ্ছে, এই সিনেমাটার সব থেকে এক্সাইটিং এবং সব থেকে মানে কি বলবো, মানে জমিয়ে রাখার মতো জায়গা হচ্ছে সিনেমার লাস্ট 40 মিনিট। ঠিক আছে, বাট এই লাস্ট 40 মিনিটে কেন ঘটনাগুলো ঘটছে, কিভাবে ঘটছে সেটা জানার জন্য আপনাকে ফার্স্ট থেকে সিনেমাটা দেখতে হবে এবং সিনেমাটা বিল্ড আপটা বুঝতে হবে। ঠিক আছে, এবং যদি ফার্স্ট থেকে আপনি না দেখেন তাহলে আপনি এই বিল্ড আপটা বুঝতে পারবেন না, কয়দিকে কি হলো সেটা বুঝতে পারবেন, এবং যে এন্টারটেনটা প্লাস 40 মিনিটে আছে সেটাকে আপনি কোনো মতে ফিল করতে পারবেন। এবং আমি সত্যি বলছি, এই লাস্ট যে 40 মিনিটের এন্টারটেনমেন্টটা বা এক্সাইটমেন্টটা সেটা দুর্দান্ত, এবং সেটা নেক্সট পার্টের জন্য মানে সিনেমাটা যখন শেষ হবে আপনার মনে হবে যে কখন নেক্সট পার্ট আসবে, এরকম একটা মুভমেন্টে গিয়ে সিনেমাটা শেষ হচ্ছে। আই থিঙ্ক বাহুবলীর যে পার্ট 2 ছিল, বাহুবলী পার্ট 1ও এতটা এক্সাইটমেন্ট ছিল বলে আমার মনে হয় না এখানে যে এক্সাইটমেন্ট নিয়ে সিনেমাটা শেষ হচ্ছে। ওকে, নাম্বার 2 হচ্ছে, বাংলা ইউটিউব রিভিউ কমিউনিটির মধ্যে, আমি ইউটিউব রিভিউয়ার নয় যদিও, তবুও যারা বাংলায় মুভি নিয়ে কথা বলে সে কমিউনিটি, তাদের মধ্যে একমাত্র আমি প্রবাবলি, যত বড় রিভিউয়ারই হোক বা যেরকম রিভিউয়ারই হোক, প্রবাবলি আমি খুবই ছোট একজন রিভিউয়ার, সেই একমাত্র বলেছিলাম যে প্রভাস প্রবাবলি কালকি নয় এই সিনেমাতে, কালকি অন্য কেউ হবে, এবং প্রভাস প্রবাবলি অন্য কেউ যে কালকিকে প্রোটেক্ট করে বা এরকম কিছু একটা হবে। আমি বলেছিলাম, কিন্তু আপনার কালকির যে ট্রেলারের যে ভিডিওটা সেটা আপনারা গিয়ে দেখতে পারেন, সেখানে আমি এই কথাটা বলেছিলাম। এবং প্রবাবলি মনে হয় আমি একা বলেছিলাম এই কথাটা। অ্যান্ড এই সিনেমাটা দেখার পরে এটাই সত্যি, প্রভাস কিন্তু এখানে কালকি নয়। প্রভাস একটা মহাভারতের অন্য একটা ক্যারেক্টার প্লে করছে যার পুনর্জন্ম হয়েছে, এবং আমার ফেভারিট ক্যারেক্টার সে মহাভারতে, শুধু আমার না প্রচুর লোকের ফেভারিট ক্যারেক্টার সে মহাভারতে, এবং খুবই মানে যাকে নিয়ে মানে কি বলবো, খুবই হৃদয়ের কাছাকাছি একটা ক্যারেক্টার সেই ক্যারেক্টারটা এখানে প্রভাস প্লে করছে। ঠিক আছে, আমি ক্যারেক্টার নাম বলবো না, তাহলে এটা একদম স্পয়লার হয়ে যাবে, বাট সেই ক্যারেক্টারটা প্রভাস প্লে করছে। ইভেন কালকির জন্ম কিন্তু এই সিনেমাতে হয়নি এখনো। ঠিক আছে, কালকির জন্ম হয়নি। আর থার্ড যে স্পয়লারটা বলবো সেটা হচ্ছে, এই সিনেমাতে প্রচুর ক্যামিও আছে, যেমন দুলাকর সলমানের ক্যামিও আছে, মৃণাল ঠাকুরের ক্যামিও আছে, ব্রহ্মানন্দন স্যারের ক্যামিও আছে, বিজয় দেবরাকোন্ডার ক্যামিও আছে। বিজয় দেবরাকোন্ডাও কিন্তু একটা মহাভারতের খুবই একটা প্রধান ক্যারেক্টার প্লে করছে এখানে, যার সাথে প্রভাসের মেনলি টক্কর ছিল মহাভারতের মেন, সেই ক্যারেক্টারটা বিজয় দেবরাকোন্ডা প্লে করছে। অ্যান্ড এছাড়া আপনার আরো দুজনের কেমিও আছে, সেই দুজনের কেমিও হচ্ছে দুর্দান্ত। সেটা হচ্ছে, একটা হচ্ছে এস রাজামৌলি স্যার, আর দ্য লাস্ট ওয়ান ইজ RGV, রাম গোপাল ভার্মা। আর যতগুলো কেমিও আছে তার মধ্যে আমার সব থেকে বেস্ট কেমিও লেগে যাচ্ছে RGV অ্যান্ড এস রাজামৌলি স্যারের, মানে ফাটাফাটি কেমিও আছে দুজনে। তো এই তিনটে স্পয়লার আমার দেয়ার ছিল, দুর্দান্ত। আই থিঙ্ক এই স্পয়লারগুলো কোনো ক্ষতি করবে না মুভিটা দেখার ক্ষেত্রে। এবার যদি আমি মুভিটার ব্যাপারে চলে আসি, তো মুভিটা কেমন হলো, আমি যদি মুভিটার স্টোরি লাইনটা ফার্স্টে বলি। দেখুন, স্টোরি লাইনটা অনেকটা আমি ফার্স্টেই বলেছিলাম ট্রেলারের সময়, যেটা ম্যাড ম্যাক্স এর থেকে হয়তো অনেকটা ইন্সপায়ার্ড, এখানেও সেটাই দেখানো হচ্ছে যে জলের অভাবে গঙ্গা মা পুরো শুকিয়ে গেছে, এবং সারা পৃথিবীতে জল বলে আর কিছু নেই, সারা পৃথিবী প্রায় মরুভূমি হয়ে গেছে, এবং পৃথিবীর প্রথম শহর যেটা ছিল মানে হিন্দু শাস্ত্র মধ্যে সেটা হচ্ছে কাশী, এবং এখনো লাস্ট শহর হিসেবে কাশী রয়েছে। বাট কাশীতে কিন্তু সাধারণ মানুষ মানে একেবারে যারা গরিব মানুষ তাদের কিন্তু কোনো প্রবেশাধিকার নেই। কাশীর ওপরে একটা কমপ্লেক্স তৈরি করা হয়েছে যেখানে সব বড় বড় লোকেরা থাকে, যেখানে তাদের জন্য আর্টিফিশিয়াল সমস্ত জিনিস তৈরি করা রয়েছে, এবং যারা নিচে থাকে, যারা খুবই খারাপ পরিস্থিতির মধ্যে থাকে, তাদের ইচ্ছা তাদের যে তারা কমপ্লেক্সে যাবে, এবং এই জন্য তখনকার সময় পয়সা বলে কিছু নেই, তখনকার সময় ইউনিটস বলে একটা জিনিস হয়। তো সবাই মানে সবার একটা লিমিট থাকে ইউনিটের, তো সেই ইউনিট জোগাড় করলে তারা কমপ্লেক্সের ভেতরে যেতে পারে। এবং প্রভাসও একজন বাউন্টি হান্টার যে এরকম ইউনিট সংগ্রহ করে, এবং তার স্বপ্ন একজন সে কমপ্লেক্সের ভেতরে যাবে। এছাড়া কমপ্লেক্সের মধ্যে যে আসলে আপনার কালী পুরুষ, সে তার আসলে বিল্ড আপ হচ্ছে কমপ্লেক্সের ভেতরেই। সে যে মানে
তাদের কমপ্লেক্সের ভেতরে বিভিন্ন প্রেগনেন্ট যে মহিলারা আছে তাদের ওখানে নিয়ে রাখা হয় এবং তাদের রিসার্চ করা হয় যে তাদের মধ্যে থেকে কার মধ্যে থেকে কালকি জন্ম হবে, মানে ভগবানের জন্ম হবে, এবং সেই জন্য সেই তাকে মেরে সেই পাওয়ারটা কালি নিজের ভেতরে নেবে। এটা হচ্ছে মেন গল্পের প্লট। এবং এই যে কমপ্লেক্স বা কাশি এর বাইরে সাম্বালা বলে একটা জায়গা আছে, যেখানে মানে এই যে যেরকম সাধারণ মানুষ তাদের একটা দল আছে, এবং এই যে কমপ্লেক্সের লোকেরা এই সাম্বালাকে খুঁজতে চায়, এবং এই সাম্বালার লোকেরা আবার ওই যে মহিলার থেকে জন্ম হবে কালী পুরুষের, এই কালকির, সেই মহিলাকে তারা বাঁচাতে চায়। তো এই একটা কনফ্লিক্ট। প্রভাসের যে ক্যারেক্টারটার কথা বলি, যেটা আমি বললাম যেটা মহাভারত থেকে অনেকটা ইন্সপায়ার্ড ক্যারেক্টার একটা, এই ক্যারেক্টার মানে মহাভারতের ওই যে সেই ক্যারেক্টারটা, যে ক্যারেক্টারটাকে সেই ওই মহাভারতে যেভাবে বিল্ড আপ দেওয়া হয়েছিল, যে সে একটা আলাদা কমিউনিটি থেকে আসছে, যে কমিউনিটির সেভাবে উঁচু জায়গায় সেভাবে ভ্যালু নেই, সেই মানুষটার স্বপ্ন আছে অনেক ভালোভাবে থাকার। প্রভাসের ক্যারেক্টারটাও কিন্তু এখানে সেইভাবেই বিল্ড আপ দেওয়া হয়েছে এবং এটা খুব ভালোভাবে বিল্ড আপ দেওয়া হয়েছে। ওভারঅল প্রভাসের অ্যাক্টিং আমার এখানে ভালো লেগেছে। কমেডি পোর্শনগুলো মোটামুটি বেস্ট লেগেছে। প্রভাসের যে অনেক কমেডি, ব্রহ্মানন্দের সঙ্গে অনেকগুলো কমেডি সিন আছে, তো আমার প্রভাসকে ভালো লেগেছে। দীপিকা পাদুকোন অ্যাজ ইউজুয়াল, মানে তার যেটুকুনি এখানে পারফর্ম করা ছিল সেটা ভালো। শাশ্বত চট্টোপাধ্যায় আমাদের বাংলার, তা আমার মনে হয় পুরো সিনেমাতে তো তার অনেকটা রোল আছে, বাট দ্য লাস্ট একদম লাস্টে যে ক্লাইম্যাক্সের ফাইট, সেখানে আমার তার রোলটা দারুণ লেগেছে, সেখানে তার পারফরমেন্স আমার দারুণ লেগেছে। এছাড়া বাকি যারা অনেকেই ছিল, আমি প্রত্যেকের নাম এখানে বলবো না, তো সবারই পারফরমেন্স ওয়াইজ প্রত্যেকেই ভালো করেছে। বাট স্পেশালি যার কথা বলতে হয় সেটা হচ্ছে মিস্টার বচ্চন। মাই গড, ইজ মানে কেন সে মেগাস্টার, কেন সে ওয়ান অফ দ্য বিগেস্ট মেগাস্টার অফ দ্য ইন্ডিয়া, সেটা তিনি আবার বুঝিয়েছেন এই 82 ইয়ার্স ওল্ডে। এখানে তো বচ্চন স্যার আমার একটা মেন সিন লাগে, যেখানে বচ্চন স্যার প্রথম এন্ট্রি হচ্ছে, দীপিকা পাদুকোনকে বাজাচ্ছে ট্রাকের ভেতরে একটা সিনেমা, দীপিকা পাদুকোনের সামনে গিয়ে সে বলছে মা, ওই যে ডায়লগটা, ওই যে ভয়েস ওভারটা, মানে আপনার গায়ে কাটা দিয়ে উঠবে। এবার এমনকি অনেক সিন আছে যেখানে আপনার গায়ে কাটা দিয়ে ওঠার মতো সিন আছে। স্পেশালি এখানে একটা জিনিস আমি দেখলাম, এখানে যে সাম্বালা বলে জায়গাটা দেখানো হয়েছে, সেটা কিন্তু যে মানে দেখুন এই যে কালকি পুরাণ এই সবগুলো তো আমাদের হিন্দু ধর্মশাস্ত্র মতে, বাট এখানে যে সাম্বালা দেখানো হয়েছে, এখানে কিন্তু যে শুধু হিন্দু ধর্মশাস্ত্রের লোকেরা রয়েছে এটা নয়, এখানে বৌদ্ধিস্ট রয়েছে, এখানে পাঞ্জাবি রয়েছে, এখানে খ্রিস্টান রয়েছে, এখানে মুসলিম রয়েছে, এবং এখানে হিন্দুরা রয়েছে, সবাই মিলে মানে এখানে একটা ধর্ম সমন্বয় দেখানো হয়েছে, ঠিক আছে, যেখানে সব ধর্মের লোক কিন্তু রয়েছে। এবং এখানে একটা সিন আছে যেখানে তারা ওই যে সাম্বালার যে গাছটা আছে তার সামনে একটা প্রে করছে, এবং প্রে করে ওখানে পুরো ঘটনাটা বলছে। মানে সিনটা এমনভাবে করা হয়েছে, বা সিনের মধ্যে এমন কিছু এলিমেন্ট দেওয়া আছে, প্লাস ব্যাকগ্রাউন্ড মিউজিক এমন দেওয়া হয়েছে যে আপনার গায়ে কোথাও না কোথাও কাটা দিয়ে উঠবে সিনটা দেখি। তার সাথে অমিতাভ বচ্চনের যে ফাইট সিনটা আছে, সেই ফাইট সিনটাকে খুব দারুণভাবে বিল্ড আপ করে দেওয়া হয়েছে। এবং অমিতাভ বচ্চনের যে মানে একটা কি বলবো, একটা মাস অ্যাপিল আছে, যেটা তার 80s সময়ও ছিল, 70s সময়ও তো ছিল, যখন সেই ওয়ান ম্যান ইন্ডাস্ট্রি ছিল, সেই মাস অ্যাপিলটাই কিন্তু এখানে প্রপারভাবে ব্যবহার করা হয়। তার সেই রকম ভাবে ফাইট হয়েছে, মানে ভালো লাগে। তো অমিতাভ বচ্চনের সাথে প্রভাসের যে ফাইট সিনটা আছে সেটাও ভালো লাগছে। অমিতাভ বচ্চন হাইটটাকে এখানে অনেক লম্বা দেখানো যাবে, 8 ফুট, কারণ যারা মহাভারত দেখেছেন তারা জানেন যে সেই সময় যে যোদ্ধারা ছিল, সুরবীররা ছিল, তাদের হাইট অনেক বড় ছিল, তো সেই জিনিসটাকে এখানে প্রপারভাবে দেখানো হয়েছে। এখানে ফার্স্টে একটা সিন আছে যেখানে গঙ্গা নদীর সিন দেখানো হয়েছে, যে যেখান দিয়ে ভেতর দিয়ে যাচ্ছে একটা মানে বিশাল বড় একটা জায়গা দেখালো, তার ভেতর দিয়ে একটা উড়ন্ত সেই সময় যেসব যান আছে সেগুলো দেখানো হয়েছে। তো সেই সিনটা দারুণভাবে বিল্ড আপ করা হয়েছে। এবং মানে আপনি যদি ওই সিনটাকে ফিল করতে পারেন, যে গঙ্গা নদী যেটা আমাদের বেঁচে থাকার একটা মূল স্রোত একটা, সেই নদী পুরো শুকিয়ে গেছে, একদম কাঠ হয়ে গেছে, তার ভেতর দিয়ে একটা মানে সেটা পুরো শুকিয়ে গেছে, ফেটে গেছে একদম নদী, তার ভেতর দিয়ে একটা যান যাচ্ছে, মানে ফিল করতে পারলে আপনার ভয় লেগে যাবে। মানে এমন এমন সিন দেখানো হয়েছে। আর আপনি যদি ম্যাড ম্যাক্স দেখেন, সেই জায়গায় দেখবেন, সেখানে দেখবেন যে সেখানকার যেসব যানগুলো ছিল, যানবাহনগুলো ছিল, সেগুলোকে আলাদাভাবে একটা বিল্ড আপ দেওয়া হয়েছে। এখানেও যেসব যানবাহনগুলো দেখানো হয়েছে, ট্রাক বলুন, প্রবাসের যে ভুজ্জি বলে যে গাড়িটা আছে সেটা বলুন, যেগুলো দেখানো হয়েছে সেগুলো কিন্তু আলাদাভাবে একটা বিল্ড আপ দেওয়া হয়েছে, বেশ ভালোভাবে বিল্ড আপ করে দেওয়া হয়েছে সব সিন, সেসব জিনিসগুলো, মানে সেটা দেখে আমার খুব ভালো লাগলো। তো ওভারঅল ভিএফএক্স এর দিক থেকে যদি আমি বলি, এটার ভিএফএক্স মানে টপ নচ ভিএফএক্স হয়েছে, এবং সিনেমাটা তো ভালো কালেকশন করছেই, বাট সিনেমাটার যাই যেরকমই যা ভার্ডিক্টই সিনেমাটা পাক, এই ভিএফএক্স ইন্ডিয়ান হিস্ট্রিতে একটা কাল্ট ক্লাসিক হয়ে থাকে। মানে অসম ভিএফএক্স হয়েছে, মানে আপনি এর কাছে বাহুবলী, ট্রিপল আর এর কাছে কিছুই নয়, ঠিক আছে, এমন এত ভালো ভিএফএক্স হয়েছে। আমি 2D তে দেখেছি, 2D তে দেখে আমার ভিএফএক্সকে দারুণ লেগেছে, 3D দেখলে আপনার আলাদাই একটা ফিল আপনি পাবেন। আমি 2D তে দেখেছি এটা। যদি গানের কথা বলি, গানগুলো আমার খুব একটা ভালো লাগেনি, হিন্দির গানগুলো, যে আমি তো হিন্দিতে দেখেছি, তাহলে আমি দেখিনি, তো হিন্দির গানগুলো আমার ভালো লাগেনি, খুব একটা অ্যাভারেজ লেগেছে। বাট হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু খুব ভালো, কিছু কিছু জায়গায় ব্যাকগ্রাউন্ড স্কোর দারুণভাবে ওয়ার্ক করে। যেরকমটা আমি বললাম, যে একটা সিন আছে যেখানে দেখানো হচ্ছে সাম্বালাতে সব ধর্মের লোক একসাথে ওই গাছটার সামনে প্রে করছে,
সেই সিনটাতে যে মিউজিক দেওয়া হয়েছে প্রত্যেকটা দারুণভাবে প্লে করা হয়েছে। লাস্টের ক্লাইম্যাক্সে যেখানে আমাদের শাশ্বত চট্টোপাধ্যায়কে মেরে ফেলা হবে ওই জায়গায় যে ফাইটের ক্লাইম্যাক্সগুলো দারুণভাবে বিল্ড আপ করা হয়েছে ক্লাইম্যাক্সগুলোতে। এবার অমিতাভ বচ্চনের সঙ্গে প্রভাসের যে ফাইট সিনটা আছে প্রত্যেকটা জায়গার বিল্ড আপ খুব ভালো করে দেওয়া হয়েছে। তো বিজিএমের কাজ খুব ভালো হয়েছে, স্টোরি লাইন আপটা খুবই ভালো। এবং যেরকম বললাম যে লাস্ট 40 মিনিট এতটা এক্সাইটমেন্ট আছে এবং প্রথম থেকে এই বিল্ড আপটা দিয়েছে বলে লাস্টের 40 মিনিটে গিয়ে সেই এক্সাইটমেন্টটা আমরা পাচ্ছি, সেই এন্টারটেনমেন্টটা পাচ্ছি। এবং এর লাস্টের এর যে মানে কী বলবো যে লাস্টের যে পার্ট আছে যেখানে আমরা দেখানো হচ্ছে যে ওই মানে কালকিরই একটা মানে ওই যে কী বলে শুক্রাণুর একটা অংশ বা একটা সেটা কালী নিজের ভেতরে এক্সট্র্যাক্ট করছে, মানে কালকির যতটা পাওয়ার আছে সেই পাওয়ারের একটা অংশ কিন্তু কালী পুরুষ যে তার ভেতরেও ঢুকে যাচ্ছে। এবং কালী পুরুষের ক্যারেক্টারটা প্লে করছে কামাল হাসান। আমার প্রবাবলি এখানে কামাল হাসানের একটা ব্যাক হিস্ট্রি সেকেন্ড পার্ট আমরা দেখতে পাবো, যেখানে কারণ আমরা প্রত্যেকে যারা কালকি পুরাণ পড়েছি তারা জানেন যে কালীর কিন্তু কোনো অবয়ব নেই, সে মানে তাকে দেখতে কেউ নেই, সে মানে তার শারীরিক কোনো অস্তিত্ব নেই। এখানে তার একটা শারীরিক অস্তিত্ব দেখানো হয়েছে এবং সেটা কীভাবে সে পাচ্ছে তার একটা ব্যাক হিস্ট্রি কিন্তু দেখানো হবে। হয়তো মানে যেরকমটা আপনারা দেখতে পাবেন ওই আমাদের রোবট 2.0 যেরকম দেখেছিলাম আমরা, অক্ষয় কুমার মরে যাওয়ার পরে ওই আত্মাটা গিয়ে ওই পাখির মতো অক্ষয় কুমার মতো দেখতে পাচ্ছি। এখানে আমরা প্রবলি সেরকমই দেখতে পাবো কিছু কামাল হাসানের যে হিউম্যান ক্যারেক্টার, সে হয়তো কালীর পুজো করতো, সে হয়তো নিজেকে আত্মহুতি দিয়ে তারপরে তার মতোই রূপ পেয়েছে কালী। তো সেই জিনিসটা আমরা দেখতে পাবো। এখানে কালীর একটা প্রধান অস্ত্র যেটা সে পারে সেটা হচ্ছে গান্ডীব, যেটা অর্জুন ব্যবহার করতে, সেই গান্ডীব কিন্তু কালী ব্যবহার করতে আমরা এখানে দেখতে পাবো। এবং তার অপোজিটে কিন্তু এই বিজয় ধনুষ দিয়ে, এখানে বিজয় ধনুষ যেটা কর্ণ ব্যবহার করতো সেই বিজয় ধনুষেরও একটা পার্ট বড় প্লে হবে, মানে এই দুজনের ফাইট হবে সেকেন্ড পার্টে গিয়ে, যেখানে কালী ভার্সেস কালকি মুখোমুখি হবে। সেখানে বিজয় ধনুষ ভার্সেস গান্ডীবও আমরা দেখতে পাবো, কারণ সিনেমার লাস্ট যে সিন আছে আমরা পোস্ট ক্রেডিট সিনে আমরা কিন্তু এটাই দেখতে পাচ্ছি যে কালী কিন্তু গান্ডীব ধনুষটাকে নিজের হাতে তুলে নিচ্ছে, ঠিক আছে। বা গান্ডীব কিন্তু সবাই তুলতে পারে না, এটা কিন্তু কালী তুলে নিল। তো এবার দেখা যাক যে নেক্সট পার্টে দুজনের কিরমভাবে কি ফাইট হয়, কারণ এখানে কালকি মানে অর্জুনের মেন অস্ত্রটা কালী ব্যবহার করছে এবং প্রবাবলি বিজয় ধনুষটাকে ব্যবহার করবে হচ্ছে আমাদের কলকি, ঠিক আছে। তো নেক্সট পার্টের জন্য কিন্তু হিউজ এক্সাইটমেন্ট আছে এবং যেরকমটা আমি বললাম যে সিনেমাটা যখন শেষ হবে আপনার কিন্তু এক্সাইটমেন্ট থাকবে যে কখন নেক্সট পার্ট আসবে। তো ওভারঅল আমার তো দারুণ লাগলো, সব কিছু মিলে সিনেমাটা দারুণ লেগেছে আমার। হ্যাঁ, আমার একটা জিনিস খারাপ লেগেছে, আমি একটা জিনিস আশা করে গেছিলাম, এটা আমার পার্সোনালি আমি আশা করে গেছিলাম যে অমিতাভ বচ্চনের ডিএজিং যে ক্যারেক্টারটা সেটাতে আমরা সেই অমিতাভ বচ্চনের 70s বা 80s এর লুক পাবো, বাট সেরকমটা এখানে পাইনি। ওই জিনিসটা একটুখানি মেকি লাগলো। বাকি ওভারঅল সব জিনিস আমার এক্সিলেন্ট লেগেছে, স্পেশালি ভিএফএক্স আর ক্যামিও দারুণ লেগেছে। আর লাস্টের যে 40 মিনিটের যে বিল্ড আপটা ওফ মারাত্মক। আর প্রভাসের ক্যারেক্টারটাকে নিয়ে প্রথম থেকে না যতটা এক্সাইটমেন্ট থাকলো, এই লাস্টের 40 মিনিট দেখার পরে লাস্ট সেকেন্ড পার্টে প্রভাসের ক্যারেক্টারটাকে নিয়ে এক্সাইটমেন্ট দারুণ থাকবে। আর কালকির যে ক্যারেক্টারটা এবং কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের যে ক্যারেক্টারটা, এই দুটো ক্যারেক্টার কিন্তু সেকেন্ড পার্টে দুটো চমক থাকতে পারে, কারণ ভগবান শ্রীকৃষ্ণের মুখ কিন্তু এখানে রিভিল করা, ভগবান শ্রীকৃষ্ণকে এখানে দেখানো হয়েছে কিন্তু তার মুখ রিভিল করা হয়নি। এই ক্যারেক্টারটা একটা চমক থাকবে। এবং কালকি তো আমি বললামই, প্রভাস এখানে কালকি নয়, কালকি অন্য একজন কেউ হবে এবং সেটা একটা অন্য একটা মানে এক্সাইটমেন্ট থাকতে, সেটা কি হতে চলেছে। তো এইটুখানি আজকে বলার ছিল, আমার খুব দারুণ লেগেছে সিনেমাটা। তো আপনাদের সিনেমাটা দেখে কার কিরকম কি এক্সাইটমেন্ট হলো, কিরকম কি অভিজ্ঞতা হলো সেটা আমাকে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।